আমার এটাই চাওয়া যে আমার সন্তান দেশকে ভালোবেসে তার জীবন উৎসর্গ করে গেছে, এমন একটা স্বপ্ন বুকে লালন করে যে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ। আমি সেই জিনিসটাই চাই প্রত্যেকটা মানুষের কাছে। আমি এটাই চাইবো যে যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করবেন, এবং এই গণতান্ত্রিক দেশটা আমরা সবাই হাতে হাত মিলায়ে তৈরি করব। আর কোনো করাপশন, আর কোনো দুর্নীতি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আবার স্বাধীনতার জন্য। ওইখানে দাঁড়াইতেও মানে সময় দেয় না, তারা বলতেছে যে নিয়ে বের হন চলে যান, এখানে রাখা যাবে। এমন অবস্থা, না অটো নাই, না রিক্সা নাই, না ভ্যান নাই, অ্যাম্বুলেন্স নাই, সিএনজি নাই। পরে ওর বাবা অনেক কষ্ট করে একটা রিক্সা, অটো রিক্সা ম্যানেজ করলো। সেই রিক্সায় আমার সন্তানকে আমি কোলে করে বসে রাখছি। আপনাকে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমি যে বললাম যে আমি সাজা বাবার কাঁধে সন্তানের লাশ কারো কারো উঠে, কিন্তু মায়ের কোলে সন্তানের লাশ। বা এই ছেলে, এইটুকু বাচ্চা ছেলে, মানে এত ম্যাচুরেট কথা, এত ম্যাচুরেট চিন্তা ভাবনা, একদম মানে পুরো প্রাপ্তবয়স্ক একজন খুব জ্ঞানী গুণী মানুষের মতো লাইন টু লাইন সবকিছু লিখে গেছে। মানে কল্পনা করা যায় না এটুকু একটা ছেলে। আর আমি না এই কল্পনা করতে পারি নাই যে সে যে কিভাবে ফিল করতেছে, সে আমি বুঝিনি। এইভাবে ফিল করছে, এবং তার মৃত্যুর পরবর্তী দেশ, আমার মনে হয় ও বেঁচে থাকলে অনেক ট্যালেন্ট একটা ছেলে হতো, অনেক ট্যালেন্ট ও। ম্যাম ও ইঞ্জিনিয়ারিং করতে চাইছিল, ও অনেক সৃজনশীল ছিল। ও লাইট, ফ্যান, ইলেকট্রনিক জিনিসগুলোর প্রতি তার খুব আগ্রহ ছিল। আমার বাসার লাইট, ফ্যান, ওর ভাইদের খেলনা, এগুলা সে নিজেই ঠিক করতো, নিজেই বানাইতো, নিজেই ইয়া করতো। ও বলতো যে আমি দেশের জন্য ভালো কিছু উপহার দিব, জীবনটা যে দিয়ে উপহার দিবে এটা বুঝি না। এটা ভাবতাম ম্যাম যে এই যে আজকে আমি মিডিয়ার সামনে আসছি, এটা হয়তো আমার সন্তান নাই বিদায়, কিন্তু আমরা আশা করতাম যে ও এমন কিছু হবে, এমন কিছু ইনভেনশন করতে পারবে যে যেটার জন্য আমি মিডিয়ার সামনে আসবো। কিন্তু আমি এটা কখনো ভাবি নাই যে আমার সন্তানই থাকবে না, তারে নিয়ে আমার কিছু বলতে হবে। গর্বিত আমি হব বা হইতাম, এই আশা আমারও ছিল, কিন্তু সন্তানের জীবন দিয়ে না ম্যাম। হয়তো আমি ভাবছিলাম এমন কিছু ইনভেন্ট করতে পারবে যেটা বা দেশের জন্য এমন ভালো কিছু করতে পারবে যেটার জন্য প্রশংসিত হবে, এটা আশা করছিলাম ম্যাম। কিন্তু ওর জীবনটা দিয়ে যায় গর্বিত হব, এটা আশা করি না। আমরা পুরো দেশবাসীর কাছে কি বলতে চান এখন? মানে আপনাদের ছেলেকে আমরা কখনোই ফেরত দিতে পারবো না। আমার মনে হয় ও যে প্রস্তুতি নিয়ে গেছে, জীবনের প্রস্তুতি নিয়ে গেছে জীবন দেওয়ার, এবং তাদের জীবনের বিনিময়ে হয়তো আমরা আজকে দেশটাকে সুন্দরভাবে পেয়েছি। বা আজ এই দেশ যদি সুন্দর না হয়, এখনো অনেক রিস্কের মধ্যে আছে। এদের যদি সুন্দর না হয় তাহলে ওদের রক্তও বৃথা যাবে। জি ম্যাম, আমার এটাই চাওয়া যে আমার সন্তান দেশকে ভালোবেসে তার জীবন উৎসর্গ করে গেছে, এমন একটা স্বপ্ন বুকে লালন করে যে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ। আমি সেই জিনিসটাই চাই প্রত্যেকটা মানুষের কাছে। আমি এটাই চাইবো যে যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করবেন, এবং এই গণতান্ত্রিক দেশটা আমরা সবাই হাতে হাত মিলায়ে তৈরি করব। আর কোনো করাপশন, আর কোনো দুর্নীতি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আবার স্বাধীনতার জন্য। আপনি প্রথম লাশ দেখে কেমন লেগেছিল আপনার? মানে কখন শুনেছেন আপনি? ম্যাম 5 তারিখ একটা 18-20 বাজে এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসে, বলে যে এরকম হসপিটালে যাইতে। কে গেছে ওরা তো আর জানে না যে কে, তো মা লেখা ছিল, তারপর আমাকে জিজ্ঞেস করছে যে কে, বললাম যে আমার ছেলে। পরে বলে যে খুব অসুস্থ, আপনি আসেন। তো তখনও আমি মানতে পারি নাই ম্যাম যে ও যে নাই। আমি ভাবছি ওর একটু শ্বাসকষ্ট ছিল, তো হয়তো
ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। পরে আমরা গেলাম, যাওয়ার পরে অন্য একটা মানুষকে দেখছি, আমি ভাবছি আমার ছেলে, তারে যায় জড়াই ধরছি, যায় দেখি যে না, সে আমার ছেলে না। পরে বলতেছে যে হসপিটালের সিঁড়ির চিপাটার মধ্যে একটা স্ট্রেচারে করে ওরে রাখা হয়েছে। আল্লাহ ওই দৃশ্যটা জানি কোনো মারে না দেখায় ম্যাম। রক্তে লুটপাট হয়ে আমার ছেলে শুয়ে আছে, ডান দিকে মুখটা কাত করা। দেখি আমার ছেলে আর নাই, অনেক ডাকলাম। পরে বললাম যে আমার ছেলে তো শহীদ হয়েছে, আমার তো গর্ব করতে বলে আমি কাঁদবো না। ঠিক আছে, জয় হয়েছে। তারপর এমন একটা অবস্থা ম্যাম ওখানে, আমি ওই মুহূর্তটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওইখানে দাঁড়াইতেও মানে সময় দেয় না, তারা বলতেছে যে নিয়ে বের হন চলে যান, এখানে রাখা যাবে না। এমন অবস্থা, না অটো নাই, না রিক্সা নাই, না ভ্যান নাই, অ্যাম্বুলেন্স নাই, সিএনজি নাই। পরে ওর বাবা অনেক কষ্ট করে একটা অটো রিক্সা ম্যানেজ করলো। সেই রিক্সায় আমার সন্তানকে আমি কোলে করে বসে আছি। আপনাকে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমি যে বললাম যে আমি সাজা বাবার কাঁধে সন্তানের লাশ কারো কারো উঠে, কিন্তু মায়ের কোলে সন্তানের লাশ, এটা কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না। আর আমি দোয়া করি আল্লাহ দুনিয়ায় কারোর সাথে না হোক। ওইভাবে করে আমরা পাশে আছি। আমার বাচ্চাটাকে তো আপনার একদম বিজয়ের দিনে শহীদ করা হয়েছে। তো আপনার এই কারণে হয়তো আমার বাচ্চাটার নাম জানেও না কেউ, যে আবু সাইদ, মুগ্ধ, আরো যারা যারা প্রথম দিকে যারা শহীদ হয়েছে সবাই তাদের নাম জানে। এই গত আপনার 5 তারিখ আপনার যে আপনার 1 মাস পূর্তি যে আন্দোলন ছিল, সেখানে তাদের নাম ধরে শহীদ মার্চ আমি সারাদিন ছিলাম ওখানে। তো সমন্বয়ক 2 জন ছিল, তাদের সামনে যাওয়ার কথা বলার কোনো সুযোগ ছিল না, এত মানুষ, কোনোভাবে সুযোগ নেই। এই কারণে আর কি আমার বাচ্চাটাকে নামও জানে না তারা অনেকেই কেউ। তো এই মিডিয়ার মাধ্যমে যতটুকু তারা আসছে নিজে থেকে এসে যোগাযোগ করছে, করে নিউজগুলা করছে, তো তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। না, আপনারা কৃতজ্ঞ না, আমরা আপনার ছেলের প্রতি কৃতজ্ঞ, আমরা আপনার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ, মানে মিডিয়া বলেন, পুরো দেশবাসী। এখন আমাদের উচিত ছিল যে আমরা সবাই আপনাদের সাথে যোগাযোগ করা, আপনাদেরকে সান্ত্বনা দেওয়া, কিন্তু আমার মনে হয় এটা আমাদের দেশের মানুষের ব্যর্থতা, যারা এখনো আপনাদের সাথে যোগাযোগ করতে পারে নাই, যারা এখনো আপনার ছেলে সে আবেগটা এখনো জানে না যে সে দেশের জন্য কি করে গেছে, কি লিখে গেছে। তো সেটা আমার মনে হয় দেশের মানুষের ব্যর্থতা। জানবে কি করে ম্যাডাম? তারা তো আর দেখেনি যে জানবে যে ও দেশের জন্য নিজের জীবনটাকে কিভাবে বিলিয়ে দিয়ে গিয়েছে। তারা তো জানে আবেগ থেকে সে অনেক কিছু লিখে গেছে। এটা তো আমাদের একটা মানে স্মৃতি হিসেবে, ওর স্মৃতি হিসেবে আমাদের এটা রাষ্ট্রীয় দায়িত্ব, ওর স্মৃতিগুলোকে ধরে রাখা, যে ও জীবনে কি লিখে গেছে। আমার মনে হয় উচিত ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে, তবে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই দাবি করি যে সংশ্লিষ্ট যারা এইসব বিষয়ে কাজ করছেন তারা অবশ্যই শুধু আবু সাইদের কথা না, পাশাপাশি যে নির্মমভাবে আরো অনেকে মারা গিয়েছে, আনাসের মতো আরো অনেকেই মারা গিয়েছে, আনাস যেভাবে জীবন দিয়েছে এবং তার সাথে আরো অনেকেই মারা গিয়েছে, আমরা জানি যে বেওয়ারিশ লাশও হয়েছে, যে লাশ খুঁজে পাওয়া যায়নি, এরকমও হয়েছে। আমার মনে হয় তাদেরকে সম্মানিত করা উচিত। আমরা কেন শুধু একজন আবু সাইদের কথা বলবো সবাই? এরা সবাই তো শহীদ হয়েছে, সবারই আলাদা আলাদা একটা গল্প। এই গল্পগুলোকে কেন আমরা তুলে ধরবো না মানুষের কাছে? এবং কেন রাষ্ট্রীয়ভাবে ওরা এখনো মানে ওনাদেরকে কেন যেতে হবে? ওনাদের কাছে মানুষ আসবে, ওনাদের কাছে রাষ্ট্র আসবে, ওনাদের কাছে সরকার আসবে। আমরা এইটুকু সান্ত্বনা কেন বাবা-মাকে এখনো দিতে পারছি না? এইটুকু পাওয়াটাও মানে দেশের কাছে তো খুব বেশি পাওয়া না, যে ওনারা ছেলের জীবন দিয়েছেন এই দেশকে মুক্ত করার জন্য। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই আশা করব
যে সংশ্লিষ্ট যারা এগুলোতে কাজ করছেন, অবশ্যই সেসব বাবা-মাকে খুঁজে আনুন। রাষ্ট্র সংস্কার তো হবে, কিন্তু সেসব বাবা-মাকে আপনারা খুঁজে আনতে হবে। যারা এই ছেলে হারিয়েছে, কিভাবে হারিয়েছে আমরা জানি একেকটা বুকের গুলি বাবা-মার বুকে লেগেছে। এই বাবা-মাগুলো কিভাবে সারা জীবন বেঁচে থাকবে আমি জানি না। আমি এটা কল্পনাও করতে পারব না যে উনারা কিভাবে মানে উনাদের চোখের সামনে উনারা নিজের ছেলেকে কবর দিয়েছে। তা আমাদের উচিত যে আমাদেরকে আমরা একটা সান্ত্বনা তো দিতে পারি বা রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো সম্মান করতে পারি। এবং অনেকেই এখনো আহত হয়ে পড়ে আছে। সো আমি চাইবো যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই, এবং আমার নিজে থেকেও আমার অনেক চেষ্টা থাকবে যে রাষ্ট্রীয়ভাবে এই অনুষ্ঠানগুলোকে পৌঁছে দেওয়া বা এই বক্তব্যগুলোকে পৌঁছে দেওয়া। তা আমি আপনাদের কাছে শেষ শুনতে চাই যে আপনারা আর কি বলতে চান দেশবাসীকে। দেশবাসীকে আপনাদের কি বলার আছে, সরকারকে কি বলার আছে, এবং যে বিদায়ী সরকার গেছে, যার জন্য এত কিছু হয়েছে, তাদের বিষয়ে বা আপনাদের কিছু বলার আছে কিনা দুজনের কাছে। বিদায়ী সরকারের জন্য এটাই বলা যে যেহেতু তার কমান্ডে এতগুলা গণহত্যা, সেই আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যাকে বলা হয় জনগণের বন্ধু, সেই জনগণের বন্ধুগুলা জনগণের শত্রুতে রূপান্তর হয়েছে, যার কারণে আজকে আমরা সন্তান হারা। তো এরা যারা জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে এতে সবার বিচার চাই। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমার এটাই বললাম যে আমার সন্তান দেশের জন্য শহীদ হয়েছে, আমাদের সন্তানরা দেশের জন্য দেশকে ভালোবেসে যে স্বাধীন দেশের স্বপ্নটা দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক যে দেশের স্বপ্ন দেখে আমার সন্তানরা দেশের জন্য আমাদের সন্তানরা দেশের জন্য শহীদ হয়েছে। ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমরা সেই গণতান্ত্রিক দেশটা চাই, দুর্নীতি মুক্ত, জানি দেশে আর কখনো এরকম পরিস্থিতি তৈরি না হয় যে আমার দেশকে আবার স্বাধীন করতে হয়, আমাদের সন্তানের রক্তগুলা যেন বৃথা না যায়। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশে যারা চিকিৎসক তাদেরকে এতটা উদার মনোভাব রাখার জন্য যে একজন রোগী, সে আপনার কাছে একজন রোগী, কিন্তু সে তার পরিবারের কাছে তার পুরা পৃথিবীটা। সেই রোগীটা যখন রক্তাক্ত অবস্থায় বা মুমূর্ষু অবস্থায় আপনাদের কাছে আসে, সেই মানুষটাকে সঠিকভাবে মূল্যায়ন করবেন, কারণ যে ক্ষমতাটা আল্লাহ আমাদের ভিতরে দেয় নাই সেটা আপনাদের ভিতরে দিছে। আপনারা তো মানব মানে সেবক, সেই সব রোগীগুলাকে এটা বলবেন না যে এটা পুলিশ কেস, এটা পরে দেখবো, আগে সবার আগে প্রাধান্য হবে একটা জীবন, সেই জীবনটাকে মূল্যায়ন করবেন। এবং ইউনূস স্যারকে এটা বলবো যে সে যেন চিকিৎসা ব্যবস্থাটাকে এভাবে তৈরি করে দেয় যে এই মুমূর্ষু রোগীগুলা যেন পুলিশ কেস বা অন্য কোনো হ্যারাসমেন্টের শিকার হয়ে বিনা চিকিৎসায় মারা না যায়। অন্তত কোনো মার মন যেন এটা না বলে যে আমার ছেলেটা যদি একটু চিকিৎসা পাইতো হয়তো বেঁচে যাইতো, এই পরিস্থিতিটা যেন তৈরি না হয়, এটা আমার সরকারের কাছে আবেদন। অনেক ধন্যবাদ। আমি ভাইয়া, আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের জন্য বা দেশের জন্য? দেশের জন্য যেহেতু আমার ছেলেটা এভাবে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে গেল, তো আমি যেহেতু নতুন সরকার দল গঠন করছে, তো তাদের প্রতি আমি এবং দেশের মানুষ সবাই অনেক আশাবাদী এবং ইনশাল্লাহ তারা একটা সুন্দর ভালো কিছু দিবে, মানে ভুল ব্যক্তির হাতে না যায়, এটা আমার ওদের আত্মা শান্তি পাবে না, আনাসদের আত্মা শান্তি পাবে না। জি, আমার সন্তান, আমাদের সন্তানরা যখন দেশের জন্য দেশকে ভালোবেসে শহীদ হয়েছে, ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার দেশ, আমার দেশের মানুষ, যেন আমার দেশের মানুষ আর ভুক্তভোগী না হয়, কোনো মা যেন তার সন্তানকে আবার এভাবে না হারায়, হাহাকার না করে, মৃত্যুর জন্য অপেক্ষা না করে, যেদিন মৃত্যু হবে সেদিন আমার সন্তানের সাথে দেখা হবে, এরকম পরিস্থিতি যেন না হয়, কোনো ভুল মানুষের হাতে যেন আমাদের দেশটা না যায়। ইউনূস স্যার যেন সংস্কার করার পরে এরকম একজন ভালো মানুষ বা ভালো প্রয়োজনে নতুন দল হোক, বা আমাদের দেশে যে সব দলগুলো আছে এদের ভিতরে যে দুর্নীতি আছে, এই দুর্নীতিগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে বাদ দিয়ে যদি সুন্দর করে একটা দল গঠন করে
দেশটাকে সেবার মনোভাব যার ভিতরে থাকবে, ক্ষমতার লোভ না, এরকম একটা মানুষের হাতে জানে আমাদের দেশটা থাকে, এটাই চাওয়া। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেকেই ঠিকানা জানতে চাচ্ছেন। ঠিকানা আমি ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট বক্সে আমি দিয়ে দেব ওনাদের ঠিকানা। কারণ আসলে ঠিকানাগুলো আমাদের লিপিবদ্ধ করা দরকার। আর আমি আমাদের যে দর্শক আছেন তাদের কে বলব যে আমি নিজেও একটা লিস্ট করছি যারা নিহত হয়েছে। তো আপনাদের কেউ যদি আত্মীয়স্বজন নিহত হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আর আমি আজকে শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই এবং আপনাদেরকে আমরা জানি না আমাদের দেশ আবারও সেরকম কোনো পরিস্থিতিতে পড়বে কিনা। তাহলে হয়তো আনাসদের আত্মাও শান্তি পাবে না। ওরা জীবন দিয়েও শান্তি পাবে না। ওরা কিন্তু শান্তি পাবো না ম্যাম, আমাদের সন্তানের রক্তগুলা বৃথা হয়ে যাবে। সেটাই। ওদের আত্মাও শান্তি পাবে না আর আপনারাও কষ্ট পাবেন। যে জন্য যে দেশের জন্য ওরা রক্ত দিয়েছে, আপনারাও ছটফট করবেন। আপনারা ছেলেও হারাবেন, দেশও হারাবেন। মানে দেশেরও অবস্থায় করুণ দেখলে আপনাদেরও খারাপ লাগবে। প্রতিটা মুহূর্তে কারণ আপনাদের মনে হবে যে এই দেশের জন্য আমার ছেলে জীবন দিছে। দেশটা ভালো না হলে প্রতিটা মুহূর্তে আপনাদেরও কষ্ট লাগবে। সেই কষ্ট আসলে মানে আপনি যেটা বলেছেন যে বুকের গুলিটা আপনার বুকে লেগেছে, ওর বুকে লাগে নাই। তো সেই গুলিটা আপনার বুকে আরো বেশি কষ্ট দিবে। আমার যেটা মনে হয় যে আরো বেশি কষ্ট দিবে আপনাকে প্রতি মুহূর্তে যদি দেশটা ঠিক না হয়। তো আমরা চাই যে আমাদের দেশটা ঠিক হোক, তারপর আনাসের মায়েরা শান্তি পাবে। এট লিস্ট ছেলের কষ্টটা ভুলে যেতে পারবে যে ওর জীবন যে দিয়ে গেছে দেশের জন্য, একটা সুন্দর দেশের জন্য। সেই সুন্দর দেশ যদি দেখে, সমস্ত সব ব্যবস্থা যদি সুন্দর এরকম অন্যায় অত্যাচার যদি না হয় তাহলে হয়তোবা ওনারা এই কষ্টটা কিছুটা হলেও ভুলতে পারবেন। তো আমরা অবশ্যই আশা করব যে ক্ষমতায় আসুক, যে ক্ষমতা থাকুক ভালো একটা দেশ গঠন করবে সেটা। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনাদের আসসালামু আলাইকুম।